অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূব কোণে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। সঙ্গে সঙ্গে দামিনীর হাতের লণ্ঠনখানা ছিটকে পড়ে গেল দক্ষিণের ঘরের দাওয়ায়, আর উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। তখনই একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনী ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল। কে 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 তুই? বল, কে তুই? আমি আমি শুভ্রা গো, আমি শুভ্রা। আমাকে মেরো না। শুভ্রা? চাটুজ্জে বাড়ির শুভ্রা যে খুন হয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ, আমি মেরো না। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝ বয়সী জোয়ান মদ্য পুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। গায়ের দক্ষিণে ঘোষদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলের আবরণ নেই। কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচেই একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা তার আট চির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে। চারিদিকে হইচই পড়ে গেল বটে, কিন্তু লোকে খুব একটা বিস্মিত হলো না। বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশে 10টা গায়ের লোক প্রত্যাশাই করেছিল। বলা বাহুল্য, অনেকে কামনাই করেছিল। অন্যদিকে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে, গায়ের লোকের চোখের সামনে 8-10টি মেয়ের মতোই বড় হয়েছে শুভ্রা। বিয়ের পর সে শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীত বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়েবার জন্য। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনো দিন কল্পনা করার ছুতা পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকানো ছিল। এমনকি এটাও কেউ ভাবেনি এমন ভয়াবহ পরিণামে নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গায়ের সবশেষের সাঁঝের বাতিটি বোধহয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে গলা টিপে মেরে রেখে গেছে তা ভেবে উঠতে পারল না গায়ের শুধু লোকেরা। মাত্র বছর দেড়েক হবে মেয়েটা শ্বশুর বাড়ি ছিল। গায়ে লোকের চোখের আড়ালে সেখানেই কি তবে ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল, নাকি দুটো খুনের মধ্যে কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে জখম পর্যন্ত হয়নি, আর আজকে যখন হলো তাও পরপর একেবারে খুন হয়ে গেল দুটো, তার মধ্যে একটি পুরুষ, অপরটি যুবতী নারী। এই দুটি খুনের মধ্যে যে কি সম্পর্ক আছে তা আবিষ্কার করার জন্য মানুষের মধ্যে ছটফটানি শুরু হয়ে গেল। কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখে দেখা দেখেছিল তাও গায়ের লোকের কেউ জানে না। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গাঁয়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাজ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকার রিওয়ার্ড ঘোষণা করছি। কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি। ঠিক 21 দিন গাঁয়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। হঠাৎ কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূব কোণে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। সঙ্গে সঙ্গে দামিনীর হাতের লণ্ঠনখানা ছিটকে পড়ে গেল দক্ষিণের ঘরের দাওয়ায়, আর উঠানে আছড়ে পড়ে
হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝড়ো হওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলের একজন মাস্টারি, গায়ের সেই একমাত্র ডাক্তার। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি, এইসব আরম্ভ করেছিল। গিয়েও একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টে ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ছিমিয়ে গেছে। কাজেই লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-তে উঠে নেমে গেছে। তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালা বন্ধ হয়ে আছে। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ঔষধ বিক্রিও করে। ধীরেনকে যখন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙানো হয়েছে, কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে। আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আছড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে। এসব কাণ্ড দেখে ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, বলছিলাম যে শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। আমি চিকিৎসা করতেই পারি, তবে কে জানেন, আমি তো পাশ করা ডাক্তার নই, তাই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। এইদিকে বুড়ো পঙ্কজ বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সে সপরিবারে পরিপুষ্ট হয়েছিল। তিনি তখন বললেন, ডাক্তার ডাক্তার কি হবে? তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও কি। গায়ের মধ্যে যারা ভিড় করেছিল তারা সকলেই প্রায় তার কথায় সায় দিল। নবীন তখন জিজ্ঞাসা করল, কুঞ্জ কত নেয়? ধীরেন তখনই বলল, ও কি, ছি 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 নবীন, এমন দুর্বুদ্ধি করো না, এটা অসুখ, অন্য কিছু নয়। তুমি লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? নবীন তখন আমতা আমতা করতে করতে বলল, না না, মানে এইসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসাই ভালো ফল দেয় ভাই। বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। কুঞ্জই আগে এলো। লোক পৌঁছবার আগে সে খবর পেয়েছিল যে চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরই শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী, তার গুণপনা দেখবার লোভে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। সেখানে পৌঁছেই সে আগে বলল, ভরসা যে ভর করেছেন, সহজে ছাড়বেন না। এই বলেই সকলকে ভয় দেখিয়ে দিল, আবার সঙ্গে সঙ্গে অভয় দিয়ে কুঞ্জ বলল, তবে তো ছাড়তে হবেই শেষ তক। কুঞ্জ মাঝির সাথে তো কোনো চালাকি চলবে না। ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন হলো না। নড়তে গিয়ে চুলে টান লাগাই দামিনী আর্তনাদ করতে লাগলো। কুঞ্জ টিটকারি দিয়ে বলতে লাগলো, রও রও বাছাদান রও, এখনই হচ্ছে কি দেখো, তোমার মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল, কেননা বাধা দিয়ে লাভ নেই।
গায়ের লোক কোনো কথাই শুনবে না, বিরক্ত হবে বরঞ্চ। কিন্তু এবার সে আর ধৈর্য ধরে থাকতে না পেরে নবীনকে বলল, তুমি কি পাগল হয়েছ নবীন? নবীন তক্ষুনি বলল, চুপ করো ভাই, চুপ করো। উঠানে ততক্ষণে ৩০-৩৫ জন পুরুষ ও নারী এবং গোটা ৫ লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুবই কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি বা অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে। মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়াই দিকে তাকিয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। এই সকলকে বঞ্চিত করে নবীনেরও কোনো ক্ষমতা নেই। দাওয়াইটি যেন স্টেজ, এক রহস্যময় নাটকের রূপ নিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। ভয় যেন সকলের মধ্যে থেকে উড়ে গেছে। শুধু আছে তীব্র উত্তেজনা ও কৌতূহল ভরা বড় উপভোগ্য শিহরণ। এক পা সামনে, এক পা পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াইতে থাকে। পাশেই মালসাতে একটু আগুন ধরিয়ে সেখানে একটি দুটি শুকনো পাতা শিকড় পুড়তে দেয়। চামড়া পড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। এইদিকে দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। এক সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জের দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল। তখনই একটা কাঁচা হলুদ পরিয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনী ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল। সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। কে 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 তুই? বল, কে তুই? আমি আমি শুভ্রা গো, আমি শুভ্রা। আমাকে মেরো না। শুভ্রা? চাটুজ্জে বাড়ির শুভ্রা যে খুন হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমি মেরো না। নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল। তার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, কি ব্যাপারখানা বুঝলেন কর্তা? উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো। কে খুন করেছিল শোধাও। ও কুঞ্জ, ও হে শুনছ? কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও চট করে। কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না। দামিনী নিজে থেকেই ফিস ফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো আমায় খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। শুধুমাত্র সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে এইটুকু ছাড়া। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল। নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না। কুঞ্জ তখন অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার তখন চলে আসায় সে আর সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোঁফ দাড়ি। এসে দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করল। কুঞ্জকে উদ্দেশ্য করে বলল, দাঁড়া দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি, ঔষধ দিয়ে বউটাকে মেরে ফেলবি। কৈলাস তখন খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিল এবং কৈলাস ডাক্তার দামিনীর হাতে একটা ছুঁচ ফুটিয়ে দিল ঘুমের ঔষধে। আর কিছুক্ষণের মধ্যেই দামিনী ঘুমিয়ে পড়ল। এখানেই শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।